একজন আর্মির মেজর হয়ে আমি কিনা বিয়ে করব ক্লাস 10-এ পড়ো একটা মেয়েকে? তোমাদের মাথা কি ঠিক আছে? তুর্যর কথায় তার বাবা গম্ভীর মুখে বলেন, হ্যাঁ আমাদের মাথা ঠিক আছে, অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। বিকেলে তোমার আম্মুর সাথে গিয়ে ওই মেয়েকে দেখে আসবে। আর একটা কথা শুনে রেখো, ওই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেলেন পারভেজ এহসান। তুর্যর আগে কাঁপছে, সামনে টেবিলের উপর রাখা কাচের ফুলদানিটা তুলে নিয়ে সজোরে মেঝেতে ঝুড়ে ফেলল। মুহূর্তে বিকট শব্দে ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল ফ্লোর জুড়ে। অতিরিক্ত রাগে ঠিকমতো কথাও বলতে পারছে না, কোনোই পর্যন্ত শার্টের হাতা গোটানো, রাগে হাতের শিরাগুলো ফুলে উঠছে। লাইক সিরিয়াসলি, 26 বছর বয়সের একজন তাগড়া যুবক আর্মির মেজর তুর্য এহসান, সে কিনা বিয়ে করবে 16 বছরের একটা মেয়েকে। মায়ের দিকে তাকিয়ে তুর্য বলল, 26 বছরের একজন ছেলে হয়ে 16 বছরের একটা মেয়েকে আমি কিছুতে বিয়ে করতে পারবো না আম্মু। মিসেস রেজওয়ানা এহসান এতক্ষণ সোফায় বসেছিলেন। ছেলের কথা শুনে উঠে এসে তুর্যর দিকে ধীরে ধীরে এগিয়ে গেলেন। তারপর তার কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলেন, তোমার আব্বু বলেছে বিয়েটা তো করতেই হবে। তুর্যর সঙ্গে সঙ্গে মায়ের দিকে তাকালো, নাকচ করে বলল, আব্বু বললেই হবে, লাইফটা আমার, আমি কখন বিয়ে করব না করব সেই সিদ্ধান্ত আমি নেব। কোনো বাচ্চাকে আমি বিয়ে করতে পারবো না। লাইফটা তোমার হলেও তার সাথে জড়িয়ে আছে আমাদের জীবন। তাছাড়া মেয়েটা আর 2 মাস পর এসএসসি পরীক্ষা দেবে। এখানে তো বিয়ে না করার মতো আমি কিছুই দেখছি না। তুর্য রেগে এবং বিরক্ত হয়ে বলল, তোমরা কি জানো এই বিয়ের কারণে আমার চাকরি চলে যেতে পারে? মিসেস রেজওয়ানা ছেলের কথা একেবারে ফেলে দেওয়ার মতো মনে করলেন না। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপাতত না হয় দেখা দেখি পাট চুকিয়ে বিয়েটা ঠিক করে আসো, তারপর মেয়েটার সঠিক বয়স হলে আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তোমাদের অফিসের কেউ তো এখন এটা দেখছে না, তাই বলে আম্মু? আর একটাও কথা নয় তুর্য, তোমার আব্বু যেটা বলেছে সেটাই হবে। তোমার আব্বু অলরেডি তাদের কথা দিয়ে ফেলেছে, তুমি গিয়ে তোমার হবু বউকে দেখে আসো। তুর্য বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিল, জেদি গলায় বলে, কোনো দেখা দেখি হবে না। যখন বিয়ে করতেই চাই না তখন আমি মেয়েকে দেখতে যাব কেন? আমি কোনো বাচ্চাকে কোলে তুলে নিয়ে ঘুরতে পারবো না। আমি আজকে এই ক্যাম্পে ব্যাক করব। কথাটা বলে রাগে ফুঁসতে ফুঁসতে হনহন করে রুম থেকে বেরিয়ে যায় তুর্য। স্কুল শেষে বাড়ি ফিরে চৈতি, কিন্তু বাড়ির উঠোনে পা রাখতেই থমকে যায়। চারপাশে কেমন যেন একটা ব্যস্ততা। বাড়ির সবাই তাড়াহুড়ো করে বাড়িটাকে নতুন করে সাজাচ্ছে, অথচ সকালে স্কুলে যাওয়ার সময় তো এমন কিছুই দেখেনি সে। এদিকে বাড়িতে মানুষেরও বেশ আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। চৈতিকে দেখতে পেয়ে ওর মা ফরিনা বেগম দ্রুত এগিয়ে এলেন। তারপর চৈতিকে উদ্দেশ্য করে বললেন, যা তাড়াতাড়ি রুমে গিয়ে গোসল সেরে নে। চৈতি বেশ অবাক হলো মায়ের এমন ব্যবহারে। অন্যদিন তো স্কুল থেকে ফেরার পরপরই তাকে কত কাজ করতে বলা হয়, কিন্তু আজ হঠাৎ গোসল করে নিতে বলছে কেন? কিছু না বলে চৈতি নিজের রুমে চলে যায়। গোসল সেরে বের হতে এরই মধ্যে রুমে এসে হাজির হলো ওর চাচাতো ভাইয়ের বউ। তার হাতে একটা বাসন্তী রঙের শাড়ি। শাড়িটা বিছানার উপর রেখে তিনি বললেন, চৈতি যাও, শাড়ি পরার জন্য যা যা জিনিসপত্র লাগে সেগুলো পরে আসো। চৈতি ফের অবাক হয়ে বলো, কিন্তু ভাবি শাড়ি পরবো কেন? আজকে বাড়িতে কিন্তু মেহমান আসবে, চাচি তোমাকে শাড়ি পরতে বলেছে, সাথে আমাদেরও। দেখো আমরাও শাড়ি পরছি, এই দেখো আমরাও নতুন শাড়ি পরেছি। চৈতি মনে মনে ভাবলো, বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান হবে, তাই সবাইকে বুঝি শাড়ি পরতে বলেছে। ওয়াশরুম থেকে বের হলে চৈতির ভাবি ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। একবার পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন তিনি। কি যে সুন্দর লাগছে মেয়েটাকে, একেবারে অপূর্ব। ফর্সা গায়ের সঙ্গে বাসন্তী রংটা যেন দারুণ মানিয়ে গেছে। শাড়ি পরানো শেষ হলে চৈতি লম্বা চুলগুলো সুন্দর করে খোপা বেঁধে দিলেন। তারপর তাকে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে দিলেন। শাড়ি পরে নিজের রুমে বসে আছে চৈতি। সেই কখন থেকে এভাবেই বসে আছে, বাইরেও যেতে দিচ্ছে না কেউ। এভাবে রুমে বসে থাকতে কারই বা ভালো লাগে? তারপর মেয়েটা চঞ্চল, সে কি এভাবে বসে থাকতে পারে? সবসময় তো কোনো না কোনো কাজের উপরেই থাকে। এমন সময় পাড়ার কয়েকজন মহিলা চৈতির রুমে এসে ঢুকলেন। তাদের মধ্যে একজন চৈতির দিকে তাকিয়ে বললেন, কি রে চৈতি, তোকে নাকি শহরের একজন লোকের সঙ্গে বিয়ে দিচ্ছে, তোর বর নাকি বুড়ো? চৈতি ব্রুকুচকে অবাক হয়ে মহিলাটার দিকে তাকালো। বিয়ে? কিসের বিয়ে? কই, ওকে তো ওকে বলেনি বিয়ের কথা, তার উপর আবার বুড়ো মানুষের সঙ্গে বিয়ে মানে? চৈতি সরলভাবে বলে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে আন্টি, আমার তো বিয়ে হচ্ছে না, তাহলে বুড়ো লোক আবার বর হবে কিভাবে? মহিলাটা মুখ বাঁকিয়ে বললেন, আহা ঢং, বিয়ে হচ্ছে আর ও নাকি জানেই না যে ওর বিয়ে হচ্ছে। এর মধ্যে রুমে এসে ঢুকলেন চৈতির বাবা। মহিলাদের উদ্দেশ্যে বললেন, আপনারা বাইরে যান, আমার একটু কথা আছে আমার মেয়ের সঙ্গে। মহিলাগুলো রুম থেকে বেরিয়ে গেলে বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। বাবার দিকে কেমন করে তাকায় যেন মেয়েটা, চোখে এখনও অবিশ্বাসের রেশ। দ্রুত বাবার কাছে এগিয়ে গিয়ে কাপা কণ্ঠে বলে, ওনারা যা বলছে তা কি সত্যি বাবা? তুমি কি আমাকে সত্যি বিয়ে দিয়ে দিচ্ছ? মেয়ের এমন প্রশ্নে কি বলবেন বুঝে উঠতে পারলেন না চৈতির বাবা। সত্যি বলতে এই বিয়েটা তিনি এত তাড়াতাড়ি দিতে চাননি। মেয়েটা যে এখনও অনেক ছোট। কিন্তু ওনার থেকে কোনো উত্তর না পেয়ে চৈতি আবারও প্রশ্ন করলো, বলো না বাবা, তোমরা কি সত্যি আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ? তা আবার কিনা একটা বুড়ো লোকের সঙ্গে? কিভাবে এমন করতে পারলে তোমরা আমার সাথে?
কথাটা বলে ফুপিয়ে কেঁদে উঠল চৈতি। মেয়ের কান্নার আওয়াজ শুনে সেদিকে মুখ তুলে তাকালেন চৈতির বাবা। নিজের কাছেই আজ বড্ড অপরাধী মনে হচ্ছে তাকে, কিন্তু এছাড়া যে তার কিছুই করার নেই। মেয়েটার যে একটা পরিচয় বড্ড দরকার। তিনি মলিন মুখে বলেন, আমি তোর খারাপ চাই না মা, চুপচাপ বিয়েটা করে নে। বিশ্বাস কর, ওনারা অনেক ভালো মানুষ, তুই অনেক সুখে থাকবি। আর এই বিয়েটা যে অনেক দরকার ছিল। চৈতির চোখ দিয়ে তখন শ্রাবণ ধারা বয়ে যাচ্ছে। এত অল্প বয়সে বিয়ে করতে চায় না ও, তার উপর এসএসসি পরীক্ষাটাও দেওয়া হলো না। কত স্বপ্ন লেখাপড়া নিয়ে তার। কাঁদতে কাঁদতে বাবাকে প্রশ্ন করলো, এটা করা কি খুব জরুরি ছিল? আচ্ছা বাবা, আমার আপন মা বেঁচে থাকলে বোধহয় এমন হতো না, তাই না? সৎমায়ের হাত থেকে বাঁচাতে এমন করছো, তাই না? কি করুন কথা শোনালো চৈতির বাবা বললেন, কথাটা যে নিরেট সত্য। চৈতির মা মারা গিয়েছিল অনেক আগেই। তখন চৈতির বয়সই বা কত ছিল? মাত্র 5 বছর। এরপর চৈতির দেখভাল করার জন্য আরেকটা বিয়ে করেছিল চৈতির বাবা। কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছে? হয়নি তো। নতুন মা দিনের পর দিন অত্যাচার করতে থাকে চৈতির উপর, দিয়ে দেয় একের পর এক কাজ। ছোট মেয়েটা নীরবে সব সহ্য করে যায়, কিন্তু সেসব না হয়ে থাক। এখন আবার চৈতির উপর নজর পড়েছে চেয়ারম্যানের বড় ছেলে। ছেলেটা ভালো নয়, সারাক্ষণ নেশা নিয়েই ব্যস্ত থাকে। কিছুদিন আগে চৈতির বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল তারা। চৈতির বাবা রাজি না হলেও চৈতির সৎমা যে কোনো মুহূর্তে রাজি হয়ে যেতে পারে। মহিলার আবার বড্ড টাকার লোভ, তাই তো এত তাড়াতাড়ি মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছেন তিনি। তাছাড়া চৈতির মৃত মায়ের কাছে বিয়ের ব্যাপারে একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তিনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে অসহায় কণ্ঠে বললেন, কাঁদিস না মা, দেখিস জীবন অনেক সুখী হবে, ওনারা তোকে ঠিক ভালো রাখবে। চৈতি চোখের পানি মুছে বাবার দিকে তাকালো। তারপর খুব শান্ত গলায় বলল, ঠিক আছে, আমি বিয়েটা করব। আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, তাই না? সেই বোঝা তো দূর হবে। মেয়ের মুখে এমন কঠিন কথা শুনে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল চৈতির বাবার। মেয়েটা তো তার বোঝা নয়, কখনোই ছিল না। তবু পরিস্থিতির কাছে আজ তিনি কতটা অসহায়। দেখতে দেখতে বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। বিছানার উপর পুতুলের মতো বউ সেজে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে চৈতি। তার পরনে এখন খয়েরি রঙের একটা জামদানি শাড়ি, সঙ্গে মানানসই গয়না। সবকিছুই বরের বাড়ি থেকে পাঠানো হয়েছে। বউ সেজে অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে, একদম বাঙালি নারীর মতো। এতক্ষণ কান্নাকাটি করলেও এখন আর কাঁদছে না চৈতি, একদম শান্ত নদীর মতো চুপচাপ বসে আছে। ঝড়ের শেষে সবকিছু যেমন ঠান্ডা হয়ে যায়, চৈতির অবস্থাটাও যেন ঠিক তেমন। কিছুক্ষণ পর বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে এলো, বর এসেছে। কথাটা শুনে চৈতির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অচানক এক সংশয় যেন মুহূর্তে গ্রাস করে নিল মেয়েটাকে। কবুল বলা শেষ হতেই উঠে দাঁড়ায় তুর্য। রাগে কেমন যেন করছে ছেলেটা। একবারও মেয়েটার দিকে তাকানোর ইচ্ছে হচ্ছে না তার। বাবা মায়ের উদ্দেশ্যে বলল, বিয়ে করা তো শেষ, নাও এবার এই মেয়েকে নিয়ে তোমরা যা ইচ্ছা তাই করো। এই বলে হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল তুর্য। সোজা গাড়ির দিকে এগিয়ে গেল। এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না তার। মনে পড়ে গেল দুপুরের ঘটনা। রেডি হয়ে প্রায় বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল সে, কিন্তু এরই মধ্যে ওর বাবার রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। ওর মা এসে জানায় ওর বাবার হার্টের সমস্যা নাকি বেড়ে গেছে। এরপর এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাকে রাজি করানো হয়েছে। শেষমেশ রাগে দুঃখে তুর্য বলেছিল, ওকে ফাইন, বিয়েটা যখন করতেই হবে তাহলে এখনই এই করব। ওই মেয়েকে দেখার কোনো ইন্টারেস্ট আমার নেই। কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না তাকে বিয়ে করানোর জন্য ওর বাবা মা এমন উঠে পড়ে লাগছে কেন। কয়েকদিন আগে এই ছুটিতে বাড়ি এসেছে সে। কে জানতো এই বাড়িতে আসাটাই তার জন্য এত বড় ঝামেলা হয়ে যাবে। জানলে হয়তো আর বাড়িতেই আসতো না। এখন না চাইতেও তার জীবনের সঙ্গে আরেকটা জীবন জুড়ে গেল। আর রাগের কারণে মেয়েটার মুখ পর্যন্ত দেখেনি সে। অন্যদিকে এতক্ষণ শান্ত থাকলেও কবুল বলার সময় হুড়হুড় করে কেঁদে ফেলল চৈতি। এমনিতে সবার কাছ থেকে শুনেছে ওর বর নাকি অনেক বুড়ো, তার উপর বিয়ে পড়ানোর সঙ্গে সঙ্গে তাকে না দেখে কেমন করে চলে গেল। সামনে কি অপেক্ষা করছে কিছুই জানে না চৈতি। শুধু বুকের ভেতরটা কেমন অজানা ভয়ে কাঁপছে। দেখতে দেখতে বিদায়ের সময় এসে যায়। চৈতির বাবা মেয়েকে মিসেস রেজওয়ানার হাতে তুলে দিতে দিতে কাঁপা কণ্ঠে বলল, আমার মামরা মেয়েটাকে আপনার হাতে তুলে দিলাম, ওকে ভালো রাখেন। মিসেস রেজওয়ানা মুছিয়ে এসে বললেন, চিন্তা করবেন না ভাই, আজ থেকে চৈতি শুধু আপনার মেয়ে নয়, আমারও মেয়ে। তুর্যর সঙ্গে চৈতির বিয়ে হয় বেশ তৃপ্তি পাচ্ছেন মিসেস রেজওয়ানা। চৈতির মা ছিলেন তার বান্ধবী। মারা যাওয়ার আগে তার হাতটা ধরে চৈতির মা অনুরোধ করেছিলেন তার ছেলের সঙ্গে যেন চৈতিকে বিয়ে দেন। আজ বিয়েটা সম্পন্ন হয়, তার বুকের উপর থেকে যেন একটা বড় পাথর সরে গেল। কিন্তু চৈতির বাবা টেনশনে আছেন অন্য বিষয় নিয়ে। তুর্য কি তার মেয়েকে মেনে নিবে? এই ছেলের ব্যাপারে তিনিও যা শুনেছেন তাতে বোঝা যায় ভীষণ একরুখা আর জেদি। সকলে এক নামে চেনে তাকে, মেজর তুর্য এহসান। বিদায়ের সময় চৈতি অবাক হয়ে একবার ওর সৎ মায়ের দিকে তাকিয়েছিল। মহিলা একবারের জন্য এগিয়ে এলো না। চৈতির বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভালো থাকিস মা, ওনারা যা বলবেন তাই মেনে চলিস, কখনো অবাধ্য হবে না। ভদ্রলোকের চোখে পানি এসে গেল। চৈতি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। ওই মানুষটাই তো তাকে সবসময় বেশি ভালোবাসতো। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল চৈতি। চেনা জায়গাটাও আজ কেমন যেন বড্ড অচেনা লাগছে। এই বাড়িতেই তো তার সে শৈশব কেটেছে, অথচ আজ মনে হচ্ছে এই বাড়ির সঙ্গে তার আর কোনো সম্পর্কই রইল না। গাড়িতে তুলে দেওয়ার
ফেরার সময় চৈতির কানের কাছে গিয়ে ওর ভাবি বলল, স্বামী সুহাগী হইও, স্বামী যা বলবে তাই সৈন্য। কথাটা শুনে চৈতি কিছুই বুঝতে পারলো না, ও তো আছে অন্য চিন্তায়। তবে মনের ভেতর অজানা একটা অনুভূতি কাজ করতে লাগলো। অনেকক্ষণ যাবৎ গাড়িতে বসে বোর হয়ে যাচ্ছে তুর্য। ও তো চলেই যেত, কিন্তু ওর মায়ের কারণে যেতে পারেনি, অথচ এখন দেখো আসার কোনো নামই নেই তাদের। বেশ কিছুক্ষণ পর ওর পাশে কাউকে বসিয়ে দেওয়া হলো, কিন্তু সেদিকে কোনো মনোযোগ নেই ছেলেটার। সে এখনও রাগে ফুঁসছে, সঙ্গে দুশ্চিন্তাতেও আছে। উপর মহলে যদি একবার খবর চায় তাহলে ওর চাকরির 12টা বেজে যাবে। গাড়িতে চুপচাপ বসে আছে চৈতি। কিছুক্ষণ পর গাড়িটা ছেড়ে দেওয়া হলো। ওদের বাড়ির আরও পেছনে ফেলে গাড়িটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে লাগলো মেয়েটার নার্ভাসনেস। পুরোপুরি অচেনা একজন মানুষের পাশে বসে আছে সে। এই অচেনা লোকটাকে এই পর্যন্ত দেখেওনি, জানেও না লোকটা কেমন হবে। নতুন বাড়ি, নতুন পরিবেশ, অচেনা মানুষ, সব মিলিয়ে কেমন যেন লাগছে মেয়েটার। হঠাৎ মনের ভেতর একটা প্রশ্ন জেগে উঠলো, আচ্ছা লোকটা কি আমাকে মেনে নেবে? আবার রাগারাগি করবে না তো? এরপর এরপর কি হয়েছিল?